হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাংলানেট। বংবাংলানেটে তোমাদের এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। ম্যারাথন ক্লাসগুলো তোমাদের জন্য ছোট ছোট পার্টে দিচ্ছি, যাতে এই ভিডিওগুলো খুব লং না হয় এবং তোমাদের দেখতেও সুবিধা হয়। সাথে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন থাকে যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, যে কোনো কোশ্চেন সলভ করতে কিন্তু খুব হেল্পফুল হবে। তো এর আগের যে তোমাদের 30 ডেজ লাইফ সায়েন্সের চ্যালেঞ্জ চলছিল, সেই সিরিজগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। তো সেই জন্য আমি তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা বোধহয় ম্যারাথন ক্লাসের থেকে ওই কোশ্চেন আনসার সিরিজগুলোকে বেশি পছন্দ করতে। তো তোমরা কিরকম ধরনের ক্লাস চাইছো একটু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি বলো ওই ধরনেরই কোশ্চেন আনসার সিরিজ চাও, তাহলে ওইগুলোই নিয়ে আসবো। কিন্তু যে কোনো কোশ্চেন আমরা সলভ করলে ওই ওয়ান লাইনার কোশ্চেন ছাড়াও আমরা যদি তার ডেপথে একটুখানি জেনে রাখি, তাহলে কিন্তু ওই টপিক থেকে যে কোনো কোশ্চেন আমাদের সলভ করতে খুব হেল্প হয়। তো সেই কথা মাথায় রেখেই তোমাদের জন্য এই ম্যারাথন ক্লাসগুলো এনেছি। তোমাদের যদি এগুলো খুব একটা পছন্দ না হয়, তবে কিন্তু আমি তোমাদের জন্য কোশ্চেন আনসার সিরিজই নিয়ে আসবো। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে কি ধরনের ভিডিও দেখতে চাইছো, কারণ ভিউজ দেখে মনে হচ্ছে যে তোমাদের ম্যারাথন ক্লাসগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। কিন্তু আমি তোমাদেরকে বলবো, এই ম্যারাথন ক্লাসগুলো তোমরা যদি করতে পারো, তবে কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাসে যে যে টপিকগুলো তোমাদেরকে করাচ্ছি, ওই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে। আর 30 ডেজ লাইফ সায়েন্সের যে সিরিজটা চলছিল, ওর ভিডিওগুলো দেখতে হলে এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এই সমস্ত কোশ্চেন আনসারের পিডিএফগুলো যদি চাও, বংবাংলানেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি, দেখো। আর এসএমএ ডব্লিউবি এর যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তোমরাও কিন্তু এই সিরিজগুলো দেখতে পারো, কারণ বায়োলজির সিলেবাসের যে সিলেবাস রয়েছে সেখান থেকে এই কোশ্চেনগুলোও তোমরা যদি সলভ করো বা এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে পরীক্ষার জন্য। তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হৃৎপেশিতে কোন প্রোটিন বেশি থাকে যার ফলে অক্সিজেন পরিবহন পর্যাপ্ত হয়? কোন প্রোটিনের জন্য অক্সিজেন পরিবহনটা হৃৎপেশিতে পর্যাপ্ত পরিমাণে হয়? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, অ্যালবুমিন, কোনোটাই নয়। দেখো এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে অপশন কয়েকটা। মায়োগ্লোবিন প্রোটিন থাকে হৃৎপিণ্ডে, যার কারণে কিন্তু ওই মায়োগ্লোবিন হৃৎপেশির কাজের জন্য, হৃৎপেশি যেহেতু সর্বদা কাজ করে, তো সেই সর্বদা কাজ করার জন্য যতটা অক্সিজেন প্রয়োজন হয় সেই পর্যাপ্ত অক্সিজেন বহন করে এই মায়োগ্লোবিন প্রোটিন। তো এরপরে রয়েছে দেখো কি কি পয়েন্টস গুলো এখান থেকে। হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের যে আবরণী তাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা রয়েছে, এই কলাগুলোর নাম দেখো। এসএ নোড বা সাইনোআর্ট্রিয়াল নোড, এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু, আর আন্তঃনোডীয় তন্তু, ব্যাকম্যানের তন্তু। দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের 2 মার্কের পরীক্ষার জন্য আসতে পারে। তোমাদেরকে হয়তো অপশানে দিয়ে দেবে এর মধ্যে কোনগুলো হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। তখন যদি তোমরা জানো হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলোর নাম যদি তোমাদের জানা থাকে, তোমরা সঠিক আনসার দিতে পারবে। 2 নাম্বারের কোশ্চেন হোক, 1 নাম্বারের কোশ্চেন হোক। এর পরের পয়েন্টটা রয়েছে দেখো, এসএ নোড থেকে, এই যে বিশেষ সংযোগী কলার মধ্যে এসএ নোড বা সাইনোআর্ট্রিয়াল নোড থেকে কিন্তু হৃদস্পন্দনের আবেগ উৎপন্ন হয়, তাই একে পেস মেকার বলা হয়। আমাদের হৃদস্পন্দন কতবার হয়? গড়ে 72 থেকে 80 বার পার মিনিট। মিনিটে তাহলে গড়ে 72 থেকে 80 বার কিন্তু হৃদস্পন্দন আমাদের উৎপন্ন হয়। আর সেই হৃদস্পন্দনের আবেগটা কোথা থেকে উৎপন্ন হয়? এসএ নোড থেকে। তাই এসএ নোডকে বলা হয় পেসমেকার। এটাও পরীক্ষায় আসে, পেসমেকার কাকে বলা হয়, কোন সংযোগী কলাকে পেসমেকার বলা হয়, আমাদের হৃদস্পন্দনের হার কত। এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আর যে ধরনের কোশ্চেন আসে সেগুলোই কিন্তু কি পয়েন্টস আমি দিয়ে রাখছি। এরপরে এভি নোডকে, এর পরের কোশ্চেন রয়েছে দেখো, পরের কোশ্চেন বলছি, সরি, পরের পয়েন্টটা রয়েছে এভি নোডকে সংরক্ষিত পেসমেকার বলা হয়। এবার এই যে আট্রিওভেন্ট্রিকুলার নোড, এটাকে কি বলা হয়? তাহলে এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। মানে পেসমেকার যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে বা কম কাজ করে, সেই সময় এভি নোড কাজ করে। এবার এই যে এভি নোড থেকে যখন হৃদস্পন্দন উৎপন্ন হয় বা এর প্রভাবে যখন হৃৎপিণ্ড স্পন্দিত হয়, তাকে কি বলা হয়? নোডাল ছন্দ বলা হয়। এরপরে দেখো রয়েছে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর দেয়, যে হৃৎপেশি কেন অবসন্ন হয়ে পড়ে না বা এর কারণগুলো কি কি। তো দেখো
হৃৎপেশি অবসন্ন হয় না, এর কারণ রয়েছে হৃৎপেশির নিঃসারকাল দীর্ঘ হয়। আর হৃৎপেশিতে প্রচুর পরিমাণে, একটু আগেই বললাম, মায়োগ্লোবিন প্রোটিন থাকে, যেগুলো কি করে হৃৎপেশিতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, সেই জন্য কিন্তু হৃৎপেশি সহজে অবসন্ন হয়ে পড়ে না। চলে নেক্সট কোশ্চেনে কি রয়েছে, এগুলো তাহলে হৃৎপিণ্ড থেকে মোটামুটি কয়েকটা কি পয়েন্টস দিলাম, আরও রয়েছে সেগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। দেখো এরপরে রয়েছে বিটি টক্সিন। বিটি টক্সিন হলো কি লিপিড, অন্তঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন, বহিঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। দেখো বিটি টক্সিন এটা কিন্তু অন্তঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। আর বিটি টক্সিন কোথা থেকে পাওয়া যায়? বিটি জিন থেকে পাওয়া যায়, বিটি জিন। এবার দেখো এখানে এই বিটি টক্সিন বা বিটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে কি পয়েন্টসে। দেখো কি পয়েন্টস কি কি রয়েছে। বিটি জিনের থেকে বিটি ক্রপ কথাটা এসেছে। আমরা বিটি ক্রপের নাম শুনেছি, যে বিটি ক্রপগুলো কি কি রয়েছে দেখো, ধান, ভুট্টা, আলু, তুলা, এগুলো কিন্তু বিটি ক্রপের মধ্যে পড়ে। তো এই বিটি জিন থেকে কিন্তু বিটি ক্রপের কথাটা এসেছে। যেসব শস্যের মধ্যে ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া জিন আশ্রয় পেয়েছে তাকে কিন্তু বিটি ক্রপ বলা হয়। অনেক শস্যের মধ্যে ট্রান্সজেনেসিস পদ্ধতিতে ব্যাসিলাস থ্রুরিনজেন্সি ব্যাকটেরিয়ার জিনকে ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকেই বলা হয়, সেই ক্রপগুলোকেই বলা হয় বিটি ক্রপ। এবার দেখো রয়েছে ব্যাসিলাস থ্রুরিনজেন্সিস ব্যাকটেরিয়ার মধ্যে বিটি জিন থাকলে এই যে বিটি জিন একটা টক্সিন উৎপন্ন করে, ওপরের কোশ্চেনটাতেই দিয়েছি দেখো, ক্রিস্টালাইন টক্সিন একটা উৎপন্ন করে। এই যে টক্সিনগুলো পতঙ্গের জন্য খুব বিষাক্ত হয়, আর সেই জন্য এগুলো কি হয়, পতঙ্গ বিরোধী বা হচ্ছে গিয়ে বিভিন্ন কীট পতঙ্গ বিরোধী শস্য উৎপন্ন করতে সাহায্য করে। ওই কীট পতঙ্গগুলো কিন্তু বা পতঙ্গগুলো গাছকে নষ্ট করতে পারে না এই বিটি জিন থাকলে। এরপরে রয়েছে দেখো বিটি জিনকে ভুট্টা, ধান, আলু, তুলা ইত্যাদি গাছে ঢুকিয়ে ট্রান্সজেনিক শস্য উৎপন্ন করা হয়। আর এরা পতঙ্গ প্রতিরোধে সক্ষম। এগুলো প্রচুর দেয় যে বিটি জিন হচ্ছে গিয়ে পতঙ্গ বিরোধী নাকি এটা পেস্টিসাইড নাকি হার্বিসাইড না, এ ধরনের কোশ্চেন দেয়। তারপরে বলা যায় যে ট্রান্সজেনিক শস্য প্রস্তুত করতে কোন জিনের ব্যবহার করা হয়, বিটি জিন ব্যবহার করা হয়। তারপরে বিটি কয়েকটা ক্রপের নাম জানতে চায়। তারপরে বিটি কোন ব্যাকটেরিয়ার জন্য, কোন ব্যাকটেরিয়ার মধ্যে বিটি জিন থাকে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসবে। তো এই ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা কি করতে পারো, এই টপিকগুলো যেগুলো দিচ্ছি এই কি পয়েন্টসগুলোকে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। তাহলে কি হবে, পরীক্ষার একদিন বা দুদিন আগে এগুলো যদি তোমরা থরলি একবার দেখে যাও, তবে কিন্তু এই টপিকগুলো থেকে যে কোশ্চেন আসবে তোমরা ইজিলি সলভ করতে পারবে। সেই জন্য কিন্তু তোমাদের এই ম্যারাথন ক্লাস নিয়ে আসা। তোমরা একটু বেশি বেশি করে লাইক শেয়ার করো, যাতে তোমরা যদি লাইক শেয়ার বেশি বেশি করে করো তবে কিন্তু আমিও ভিডিও এরকম নতুন নতুন আনার মোটিভেশন পাবো। আর তোমরা যদি ঠিকঠাক মতো রেসপন্স না করো তখন কিন্তু আমিও এতটা মোটিভেশন পাবো না তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনার। তখন আমি কোশ্চেন আনসার সিরিজে আবার নিয়ে চলে আসবো। তো তোমরা কি ধরনের চাইছো সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। তো এরপরে রয়েছে দেখো, কোন ফুলে জলের নিচে পরাগযোগ ঘটে। আমরা তো পরাগ মিলনের বা পরাগযোগের অনেক কিছু জেনেছি, তো এখানে এই কোশ্চেনটা দেখো একটু ইউনিক টাইপের রয়েছে। কোন ফুলে জলের নিচে পরাগযোগ ঘটে? পাতা শ্যাওলা, পাতাজাজি, সেরাটোফাইলাম, পদ্ম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়টা সেরাটোফাইলাম। এবার দেখো এর কি পয়েন্টস গুলো কি কি রয়েছে একটু দেখে নিই। কি পয়েন্টস এর মধ্যে দেখো, এবার এখানের মধ্যে যত ধরনের পরাগযোগ হয় আর কোন কোন গাছে সেই ধরনের পরাগযোগ গুলো হয় সমস্ত লিস্ট এখানেই দিয়ে দিয়েছি। মানে এই লিস্টটা করলে পরাগযোগ থেকে তোমাদের যে যে কোশ্চেন আছে তোমরা পেয়ে যাবে। দেখো কি রয়েছে, বায়ুপরাগী বা অ্যানিমোফিলি, এগুলো বায়ুপরাগী ফুলকে ইংলিশে বলা হয় অ্যানিমোফিলি। এবারে কোন কোন গাছের মধ্যে বায়ুপরাগী মানে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে? পাইন, ধান, গম, জোয়ার, ভুট্টা, নারকেল, এগুলো। এরপরে রয়েছে জলপরাগী। জলপরাগীকে ইংলিশে বলা হয় হাইড্রোফিলি। হাইড্রোফিলি কোনগুলোর মধ্যে দেখা যায়? পাতা শ্যাওলা, পাতাঝাজি, পদ্ম, সেরাটোফাইলাম। এখানে দেখো সেরাটোফাইলাম সম্পর্কে যে তথ্যটা দিয়েছি, সেরাটোফাইলাম উদ্ভিদের পরাগরেণু ভারী হয়, সেই জন্য পরাগযোগ জলের তলায় ঘটে। এই কোশ্চেনটাই দিয়েছিলাম। তো এর পরে রয়েছে দেখো প্রাণী পরাগী। প্রাণী পরাগীকে ইংলিশে বলা হয় জুফিলি। এবার এবার যে প্রাণী পরাগীর মধ্যে আবার আলাদা আলাদা ভাগ রয়েছে সেগুলো দেখো।
প্রাণী পরাগীর মধ্যে পতঙ্গ পরাগী, যেটাকে ইংলিশে বলা হয় এন্টোমোফিলি। এন্টোমোফিলি কোন কোন গাছে দেখা যায়? পতঙ্গ পরাগী, লিচু, আকন্দ, রজনীগন্ধা, রাসনা, এগুলো। এরপরে রয়েছে পক্ষী পরাগী, যেটাকে ইংলিশে বলা হয় অর্নিথোফিলি। হ্যাঁ, তো এই পক্ষী পরাগী ফুল কোনগুলো? পলাশ, মাদার, শিমুল, এগুলো। এরপরে শামুক পরাগী, শামুক পরাগীকে ইংলিশে বলা হয় ম্যালকোফিলি। কচু, মানকচু, ওল, এগুলো শামুক পরাগী হয়। এরপরে বাদুর পরাগী, বাদুর পরাগীকে ইংলিশে বলা হয় কাইরোপটেরোফিলি। এগুলোর উদাহরণ দেখো রয়েছে কদম, কলা ইত্যাদি। ঠিক আছে, এই লিস্টটা করলে কিন্তু তোমরা এই পরাগযোগের বা পরাগ মিলনের এই ধরনের কোশ্চেন যা আসবে সলভ করে দিতে পারবে। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি ইনসিটু সংরক্ষণ। এই ধরনের কোশ্চেন প্রতিবারে পরীক্ষায় আসে আর প্রচুর কোশ্চেন আসে। তো এখানে দেখো তোমাদেরকে যে কি পয়েন্টস গুলো দিয়েছি, দেখবে প্রত্যেকটা কি পয়েন্ট থেকে 2-3টে করে কোশ্চেন তোমরা পাবে। দেখো এখানে কি রয়েছে, ইনসিটু সংরক্ষণ, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রায় সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। দেখো ইনসিটু সংরক্ষণ যেটা হবে, ইনসিটু সংরক্ষণ মানে কোনো প্রাণীকে যখন তার নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয়, মানে সে যেই পরিবেশে বসবাস করছে সেই পরিবেশেই সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর সেই পরিবেশ থেকে যখন বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হবে তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। এখানের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে গিয়ে ইনসিটু সংরক্ষণ, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। বাকিগুলো কিন্তু সব এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এবার চলো কি পয়েন্টস গুলো দেখে নিই। এখানে যেহেতু বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, কি পয়েন্টস গুলো, উত্তরটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেই জন্য কি পয়েন্টস গুলো বায়োস্ফিয়ার রিজার্ভের উপরেই ভিত্তি করে রয়েছে। দেখো এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় আসে যে ভারতে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 18টা। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও পরীক্ষাতে আসে, নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1986 সালে। এরপরে বলেছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পড়ে। পশ্চিমঘাট পর্বতমালার যে নীলগিরি পর্বত রয়েছে সেখানে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। এখানে দেখো এটা কোন কোন রাজ্য জুড়ে রয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা রাজ্যের মধ্যে এই 3টা রাজ্যকে নিয়ে কিন্তু এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত। এগুলো প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে। এরপরে রয়েছে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 3টি প্রধান অঞ্চল থাকে, সেগুলোকে বলে কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। এগুলো 2 নম্বরের কোশ্চেনের মধ্যে দেয়। অনেকগুলো অঞ্চলের নাম দিয়ে দেবে, তোমাদেরকে বলবে যে এর মধ্যে কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল নয় বা এর মধ্যে কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল, তখন তোমাদেরকে বলতে হবে কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল, এই 3টা প্রধানত বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে। এবার দেখো এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ইউনেস্কো কর্তৃক MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রকল্পের অধীনে পড়ে। ঠিক আছে, ইউনেস্কো কর্তৃক ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এই যে প্রকল্পটা, এই প্রকল্পের অধীনে বায়োস্ফিয়ার রিজার্ভ পড়ে। এই MABর ফুল ফর্মটাও আছে। এরপরে রয়েছে দেখো আমাদের পশ্চিমবঙ্গে যে বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে সেটা কি? সুন্দরবন। হ্যাঁ, এবার রয়েছে দেখো সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ আখ্যা দেওয়া হয়েছে? সুন্দরবনকে 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ আখ্যা দেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটা কি পয়েন্টস থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা কি পয়েন্টস গুলো একটু লক্ষ্য করলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লক্ষ্য করলে বুঝতে পারবে। তো সেই জন্য এইগুলো কিন্তু তোমরা যদি করে রাখো আমি বলবো 100% তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। তো এরপরে রয়েছে দেখো কিটোন বডি উৎপাদনে বাধা দেয় কোন হরমোন? গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইনসুলিন, অপশন খয়েরটা হয়ে যাবে। এটা কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে একে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। এরপরে রয়েছে দেখো এর আন্ডারে কি পয়েন্টস গুলো রয়েছে? ইনসুলিন, এই যে হরমোনটা আবিষ্কার করেন বিজ্ঞানী ব্যান্টিং ও বেস্ট, এটাও পরীক্ষায় আছে। এই যে ইনসুলিন একটা পলিস্যাকারাইড জাতীয় বা পলিস্যাকারাইড জাতীয় হরমোন। এর মধ্যে এটা একটা ফ্রুক্টোজের পলিমার, অর্থাৎ ফ্রুক্টোজ অণুগুলো পরপর সজ্জিত হয়ে ইনসুলিন যে গঠন করে। এরপরে রয়েছে দেখো অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। এরপরে রয়েছে ইনসুলিন যদি কম খরিত হয় তখন যে রোগটা দেখা যায় সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলা হয়। আর ইনসুলিনকে এ কারণে অ্যান্টি ডায়াবেটিক হরমোনও বলা হয় আর অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়, কারণ কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। আর অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ ইনসুলিনের যদি ঠিকঠাক ক্ষরণ হয় তখন কিন্তু ডায়াবেটিস রোগ হয় না, তো সেজন্য এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। এরপরে রয়েছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু ইনসুলিন হরমোন। তো আজকের ক্লাসটা তোমাদের এতটা পর্যন্তই ছিল। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোশ্চেন আনসার সিরিজ চাও কি এরকম ম্যারাথন ক্লাস চাও আমাকে একটু জানাবে, ঠিক আছে? কারণ
তোমরা যে ধরনের ক্লাস চাইবে আমি কিন্তু সে ধরনের ক্লাসই তোমাদেরকে করাবো। তো আর কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনকে কাজে লাগাও, একদম সময় নষ্ট না করে প্রত্যেকটা টপিক ওয়াইজ ধরে ধরে সেখান থেকে ভালো করে কোশ্চেন আনসারগুলো সলভ করো, টপিকটাকে পড়ার চেষ্টা করো। কারণ লাইনার পড়ে কিচ্ছু হবে না, একটু ডেপথে নলেজ না থাকলে 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু করতে পারবে না। তো সেই কথা মাথায় রেখে টপিকগুলো ধরে ধরে একটু পড়ার চেষ্টা করো। আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।